আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর পাঠ্যাংশ আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের আলোচনা নিয়ে। কথাটা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল হয়ে যাওয়া মানে তপনের চক্ষু স্থির হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। কেন না, তার নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে মানে হচ্ছে জাঁকজমক করে, আমোদ উল্লাস করে, সেই তিনি নাকি বই লেখেন। অর্থাৎ তিনি একজন লেখক, আর সেই বই শুধু বই লিখলেই নয়, সেই বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপাও হয়েছে মেশোর। অর্থাৎ বুঝতেই পারছো, তার মানে হচ্ছে তপনের মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। আর জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, আর দেখা যে যায় তাই জানতো না। অর্থাৎ তার মনে ছিল লেখক মানে কোনো অলৌকিক জগতের কেউ, কিছু একটা। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। গুরুত্বপূর্ণ লাইন, 3 নম্বর প্রশ্নের জন্য দাগ দিয়ে রাখো। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 বা 5-এ আসতে পারে এই লাইনটা, দাগ দিয়ে রাখো তোমরা বইতে। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। অর্থাৎ তপনের প্রথম জ্ঞানচক্ষু উদয় হলো তার লেখক মেশোকে দেখে। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম কিছু নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, আর খেতে বসেই আরে বাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় স্নান করেন, ঘুমোনোর সময় ঘুমোন। অর্থাৎ তপন যেমন তার বাবা, ছোট মামা বা মেজ কাকুকে দেখে এসেছে, মেসোর সঙ্গে সেই বিষয়ে কোনো তফাৎ নেই। অর্থাৎ বাবা, কাকা, মামা যেমন মানুষ, তার ছোট মেসো তেমনই একজন। তাই দেখো, তাদের সঙ্গে কোনো পার্থক্য তার নেই। তাছাড়া আরও কি দেখো, যে ঠিক মামাদের মতোই খবরের কাগজের নানা বিষয় নিয়ে কথা বলেন, প্রবলভাবে তর্ক করেন, গল্প করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি, কোনো কোনো দিন হয়তো বেড়াতেও যান, সেজেগুজে বেড়াতে যান। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে। ছোট প্রশ্নের জন্য দাগ দেওয়া আছে গরমের ছুটি, ঠিক আছে, তোমরাও দাগ দিয়ে রাখো, মনে রেখো। আর তাই মেসো শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কয়েকদিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। কেননা তপন এখন ছুটিতে মামার বাড়িতে এসেছে, থাকবে কদিন, মেসোর সঙ্গে সাক্ষাৎ হবে প্রতিদিন। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তখন তপন মনে মনে ভাবে, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তপনও লেখক হতে পারে, গল্প লিখতে পারে। মেসোমশাই কলেজের প্রফেসর, তার যে নতুন মেসোমশাই হয়েছে তপনের, তিনি একজন কলেজের প্রফেসর, কলেজে পড়ান, আর এখন ছুটি চলছে। তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলেন, ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। তো তপন অবশ্য প্রথমে না বলে প্রবল আপত্তিও তোলে, কিন্তু কে শোনে তার কথা। অর্থাৎ তপন প্রথমে গল্প লিখে ছোট মাসির হাতে দিয়েছে। মাসি আর কি করেন, তার স্বামী যেহেতু একজন লেখক, তাই লেখককে দেখানোর জন্য
নিয়ে যায়। তপন প্রথমে বাধা দিয়েছিল, না না করে বাধা দিয়েছিল, কিন্তু মাসি কি তার কথা শুনবে? তার আদরের ছোট বোনপো একটা গল্প লিখেছে, সেটা তার লেখক স্বামীকে দেখাবেন না তা কখনো হয়? তাই আপত্তি সত্ত্বেও ছোট মাসি কিন্তু তার স্বামীকে সেই গল্প দেখায়। ততক্ষণে অবশ্য গল্প ছোট মেসোর হাতেই চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইকে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। অতি পরিচিত একটা কথা এখানে আছে, দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই, রত্নের মূল্য জহুরির কাছেই। অর্থাৎ আমরা আর একটা কথা জানি যে জহুরি জহরছেন, এখানে রত্ন বলতে তপনের লেখা গল্প, আর জহুরি বলতে তার ছোট মেসোমশাই। অবশ্য একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে আর এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে মানে ছাপতে দেওয়াই চলে। অর্থাৎ মেসো কথা দিচ্ছেন যে হয়তো সামান্য একটু ভুল ভ্রান্তি হতেই পারে, কেন তপন প্রথম গল্প লিখেছে, আর কারেকশন সেটা তিনি করেই দেবেন, একটু কারেকশন করে ছাপতে দিলে ছাপা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। মাসি পাশেই ছিলেন, মাসি বলছেন, তাহলে বাপু তুমি গল্পটা ছাপিয়ে দিও। মাসি আরো বলেন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। এটাও 3 নম্বর প্রশ্নের জন্য, 1 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, দাগ দেওয়া আছে, দেখো, তোমরাও দাগ দিয়ে রেখো। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। এবং মেসো কথা দেন যে ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। পরের পাতায় যাই। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো কি বলেন, দেখো, মেসো বলেন, না না আমি বলছি, তপনের হাত আছে, চোখও আছে। দেখো, আমি এই দুটো কথা দাগ দিয়ে রেখেছি, হাত আছে মানে তপনের লেখার হাত আছে, এই হাত মানে হচ্ছে দক্ষতা, তপনের লেখার দক্ষতা আছে। আর চোখ মানে শুধু আমাদের এই চোখ নয়, চর্মচক্ষু নয়, দেখার চোখ, সঙ্গে মনের চোখ, অনুভূতি প্রবণ তপনের মনের চোখ। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই হয় রাজারানীর গল্প লেখে, নয়তোবা খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে। তপন তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। দেখো, মেসোর এই প্রশংসা তপনের খুব ভালো লাগে, সবাই শোনে, কেননা মেসো সবার সামনেই এই কথাগুলো বলেছে, কিন্তু এত প্রশংসা মনে হয় তপন কোনোদিন শোনেনি, ভাবতেই পারেনি তার এই গল্প লেখা নিয়ে এত আলোচনা হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন, আর তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে। তপন ভাবে কবে সেই গল্প ছাপার অক্ষরে তার বাড়িতে আসবে। মেসোর তো অনেক লেখা গল্প ছাপা হয়েছে, মেসো একজন লেখক, তিনি নিশ্চয়ই যথার্থ কাজটাই করবেন। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর বাকি নেই। অর্থাৎ তপন ছোটবেলা থেকে গল্প পড়ে আসছে, ছোটবেলা থেকেই, এখনো পড়ছে,
ভবিষ্যতে হয়তো আরও পড়বে। তাই গল্প জিনিসটা কি তার জানতে বাকি নেই। তবে শুধু এইটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ যে মানুষেই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা, এটাও দাগ দিয়ে রাখতে পারো, নতুন মেশোকে দেখে জানলো সেটা যে গল্প যে কেউ লিখতে পারে। তার মেশো যদি লিখতে পারে সেও পারবে। সেই বিশ্বাসটা তার জন্মালো মেশোকে দেখে। তপন তখন বসে বসে ভাবে যে সেও লিখতে পারে গল্প। তবে আর তপনকে পায় কে? দুপুরবেলা সবাই যখন নিথর অর্থাৎ সবাই তখন ঘুমের দেশে, তখন তপন আসতে একটা খাতা, মানে কোন খাতা না বলা হচ্ছে দেখো হোম টাস্কের খাতা আর কি। বিয়ে বাড়িতেও তার মা যেটা না নিয়ে ছাড়েননি, একটা খাতা আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে, দাগ দিয়ে রাখো, ছোট প্রশ্নের জন্য, এমসিকিউ কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখে ফেললো আস্ত একটা গল্প। এক আসনে মানে মানে একবার বসেছে, গল্প শেষ করে তবেই উঠেছে, সেটা হচ্ছে এক আসনে। লেখার পর তপন যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কি এ কি ব্যাপার? কেননা তপন দেখছি তো আশ্চর্য, একেবারে এই যে বলছে পরের লাইনে দেওয়া আছে বিষয়টা, যে এই যে সত্যিই একদম হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে যে ছোট মাসি একটা গল্প লিখেছি, হাসতে হাসতে বলে। এমনিতে ছোট মাসি ওর চিরকালের বন্ধু। বয়সে বছর 8 বড়, দাগ দিয়ে রাখো কেননা ছোট প্রশ্নে এমসিকিউ কোশ্চেনে আছে। বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, ব্যবহারটা সমবয়সীদের মতোই। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির হাতে। আর এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকেই সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি কেমন যেন মুরব্বি হয়ে গেছে। আর তাই গল্পটা সবটা না পড়েই, একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুগলিফাই করিসনি তো? লজ্জা পেয়ে তপন বলে, আহ ছোট মাসি, ভালো হবে না বলছি। মাসি তখন আদর করে বলেন, আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি বই তো নয়, রোস তোর মেসোমশাইকে দেখাই, তো একটু অপেক্ষা কর, আমি আসছি তোর ছোট মেসোমশাইকে দেখিয়ে। কিন্তু গেলেন তো গেলেনই যে, এই যাওয়াটা হচ্ছে তো ওদের মাসি, মানে মেসো এবং মাসি ওদের বাড়ি থেকে তার লেখা গল্প নিয়ে চলে গেছে। এখনও আসেন, অনেক দিন কেটে গেছে, সেই ব্যাপারটার কথা এখানে বলা হচ্ছে। কোথায় গল্পের সেই আঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়িতে চলে এসেও? এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা হচ্ছে, তোর হবে। হ্যাঁ বাবা, তোর হবে। বাড়ির লোকেরাই তাকে ঠাট্টা তামাশা করছে, কেউ মানে ব্যঙ্গ করে বলছে কবি, শিল্পী, কথাশিল্পী ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। দাগ দিয়ে রাখো, আমার বইতে দাগ দেওয়া আছে, বুঝতেই পারছো তোমরা, ছোট প্রশ্নের জন্য এমসিকিউ, অতি গুরুত্বপূর্ণ। তো ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, আর তবুও তপন লিখছে। এমনকি লুকিয়ে লুকিয়ে লিখছে, মা যদি দেখে ফেলে, বাড়িতে কেউ যদি দেখে ফেলে বকা খাবে, সেই জন্য লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে, গল্প লেখার নেশায় পেয়েছে তাকে। তারপর ছুটি ফুরলো,
রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। কিন্তু এমন সময় ঘটল সেই ঘটনা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কোন ঘটনা কি বৃত্তান্ত প্রশ্ন আসবে। তো ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা পত্রিকা, যে পত্রিকায় তপনের লেখা গল্প ছাপা হয়েছে। তপন তো আশ্চর্য হয়ে যায়, কেন, হেতু, সন্ধ্যা তারা নিয়ে কেন, অর্থাৎ সন্ধ্যা তারা পত্রিকা কেন নিয়ে এসেছে। সে বুঝতেই পারছে যে কি ঘটনা ঘটেছে। দাগ দিয়ে রাখো পরের লাইনটা। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ? এটা 5 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এই লাইন থেকে, দাগ দিয়ে রাখো। কেননা সে ভাবছে তার লেখা গল্প কি তাহলে সত্যিই ছাপা হয়েছে সন্ধ্যাতারা পত্রিকায়। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এই ঘটনাটা মানে তার মাত্র সাধারণ ছেলের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, সবার হাতে হাতে ঘুরবে, সেই ব্যাপারটা তার কাছে, তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছে। হ্যাঁ, তা সত্যিই ঘটেছে, তা ঘটেছে এবং সত্যিই ঘটেছে। এমনকি তপন হাতে পেয়েছে, দেখছে যে সূচিপত্রেও তার নাম রয়েছে। সেখানে লেখা আছে প্রথম দিন গল্প তপন কুমার রায়। শ্রী তপন কুমার রায়। যেভাবে দেখো আমি দাগ দিয়ে রেখেছি অতি গুরুত্বপূর্ণ লাইনগুলো, তোমরাও দাগ দিয়ে রাখতে পারো, সুবিধে হবে তোমাদের। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো তা ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, অর্থাৎ সেকালের একটা অতি জনপ্রিয় পত্রিকা সন্ধ্যাতারা, সেই পত্রিকায় তপনের লেখা গল্প ছাপা হয়েছে। আর সবাই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য একটু মৃদুমন্দ হাসেন আর বলেন নিজের প্রশংসা বা নিজের কথাটা তিনি কী করেছেন, কতটুকু করেছেন সেটা বলেন, যে একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো, তা সে কাঁচা হতেই পারে, ও তো প্রথম লিখছে, কাঁচা হতেই পারে, অসম্ভব কিছু না। আর মাসি পাশ থেকে বলেন, তা হোক, নতুন নতুন অমন হয়, সবারই হয়। পরের লাইনটা অতি গুরুত্বপূর্ণ, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। 1 নম্বর কোশ্চেন বা 3 নম্বর কোশ্চেনে পড়ে এই লাইনটা। কোন কথা? পরের লাইনেই তার উত্তর আছে, দেখো। ওই কারেকশানের কথাটা। বাবা বলেন, ও তাই, তা নইলে ফট করে লিখলো আর ছাপা হয়ে গেল। মেজো কাকু বলেন, তা ওই রকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও না হয় চেষ্টা করে দেখতাম। দেখো এখানে তপনের প্রশংসা কেউ করছে না, সবই কিন্তু ওদের বাড়ির অতিথি, ছোট মেশোর প্রশংসা করে যাচ্ছে সবাই। ছোট মাসি অবশ্য আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা খায়, চা, আর মেশো খায় কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। কি না, উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এই সমস্ত কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত? এতক্ষণ পরে বইটা নিজের হাতে পায় তপন।
মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কে সে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকোরা। তপনের অপরিচিত, কেন তপন এই সমস্ত শব্দ দিয়ে লেখেনি। তপনের মেসো আসলে প্রত্যেকটা শব্দই গল্পের বিষয় ঠিক থেকে প্রত্যেকটা শব্দই বদলে দিয়েছে, একেবারে নতুন করে লিখেছে বিষয়টা ঠিক রেখে। তাই তপন সেই সমস্ত শব্দের মধ্যে, কথার মধ্যে নিজেকে খুঁজে পায় না। এর মধ্যে তপন কোথা, তপন নিজেই ভাবছে। তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করে দিয়েছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কি রে, তোর তো দেখছি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তারা তো আর বুঝতে পারছে না কি ঘটনা ঘটেছে, তারা সেই কথাই বলে যাচ্ছে। আর তপন সেই কথা শুনে তপন গড়গড়িয়ে পড়ে যায়, কিন্তু তপনের মাথায় ঢোকে না যে সে কি পড়ছে। তবু কিন্তু ধন্যি ধন্যি পড়ে যায়, কেননা তার মেসো গল্পটা তো লিখেছে, তার মেসো পাকা হাতে কলমে লিখেছে, ভালো গল্প সবাই পড়ছে, তপনের মুখে গল্প শুনছে আর তারা সব ধন্য ধন্য করছে। আর আরও একবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। বইটা তপনের ফেলে বইটা তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে তপন গভীরভাবে সংকল্প করে, যদি কখনো গল্প ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা, তাতে ছাপা হয় হোক আর না হয় না, এই সিদ্ধান্ত তপন নিয়েছে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন না পড়তে হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানেরও কিছু নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।